দেশব্যাপী বিভিন্ন জায়গায় ঢাকা তো আছেই, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের নেতাকর্মীদের ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে এবং কখনো কখনো সেই মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, এটাও আমরা দেখছি। অর্থাৎ সরকার এক ধরনের সতর্ক অবস্থা থেকেই এই কর্মকাণ্ডগুলো করছে, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে না পারে, যেটাকে নাশকতার কথা হিসেবে পুলিশের ভাষায় বলা হয়, যে তারা যেন কোনো নাশকতা করতে না পারে। কিন্তু মিছিল কিংবা ঝটিকা মিছিল এগুলো নাশকতার মধ্যে পড়ে কিনা সেই প্রশ্ন হয়তো করা যেতে পারে, কিন্তু যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই ক্ষেত্রে তো সেগুলো করা আইনত অপরাধ। সুতরাং সেইভাবেই পুলিশ দেখছে। এই কর্মকাণ্ড যখন চলছে এবং গ্রেপ্তারের খবর নিয়েও আমরা আপনাদেরকে তথ্য জানাবো, এরই মাঝে সাভার এবং সীমান্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পাটগ্রাম, চট্টগ্রামের পাটগ্রাম, সেই উপজেলা থেকে ছাত্রলীগ আওয়ামী লীগের বিশাল বিশাল শোডাউনের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে যে এই ঘটনা আজকে ঘটেছে, কিন্তু আমরা জানি না সেই ঘটনাগুলো আজকে ঘটেছে কিনা। শুধু সেই ব্যাপারই না, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ তারা শোডাউন করছে, এরকম খবর ছড়িয়ে পড়ছে আবার নতুন করে, এবং আজকে এর ব্যাপকতা আমরা বেশি দেখছি। একদিকে তাদের ধরপাকড়, গ্রেপ্তার এগুলো চলছে, অন্যদিকে তারা তাদের শোডাউন কর্মসূচি চালাচ্ছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে আজকে শুধু ঢাকাতেই কতজনকে গ্রেপ্তার করা হলো এবং সাভার এবং পাটগ্রাম থেকে যে ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো কতটা অথেন্টিক এবং সেখানে লোক সংখ্যা কেমন হলো। বলছিলাম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের মাঝেই বিভিন্ন রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পাটগ্রাম উপজেলার একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা অসহায়ভাবে অবস্থান করছেন, তার মাঝেই শত শত আওয়ামী লীগের নেতাকর্মী তারা মিছিল করছে। তবে ভিডিওর কোয়ালিটি দেখে আমার সেখানে প্রশ্ন জেগেছে যে এই ভিডিওটা আজকের কিনা। আপনারা ভিডিওর একটু অংশবিশেষ দেখে নিন। সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পুলিশের সদস্যরা অসহায়ের মতো সেই মিছিলের মধ্য দিয়েই একটা জায়গায় যে সাইড নেয় এবং মিছিলকারীরা মিছিল করে যায়। কিন্তু এই ভিডিওর ফুটেজের যে কোয়ালিটি, এই ভিডিও আজকে, এই ঘটনা আজকে ঘটেছে এরকম দাবি করলেও এই ফুটেজের যে কোয়ালিটি, তাতে আমার কাছে খুব একটা অথেন্টিক মনে হয়নি যে এই ভিডিওটা আজকের। আমি জানি না যারা ছড়িয়ে দিচ্ছেন তারা হয়তো অনেক লো রেজুলেশনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন, সেটা হতে পারে। স্বাভাবিক অর্থে ভিডিওর যে কোয়ালিটি, আজকে ভিডিও করলে যে কোয়ালিটির ভিডিও হওয়ার কথা সেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে না। হতে পারে এই ভিডিওটা অনেক পুরাতন ভিডিও, কিন্তু এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে পাটগ্রাম উপজেলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিশাল শোডাউন করেছে। এই শোডাউনটা অবশ্য বিশাল, তবে কবেকার আমি যেহেতু নিশ্চিত নই সেহেতু আমার কনফিউশন রেখেই গেলাম। তবে এই শোডাউন যদি আজকের হয় তাহলে বলতেই হবে যে আওয়ামী লীগের শোডাউন আস্তে আস্তে লোক সংখ্যার দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। সাভারের একটা ভিডিও সেভাবে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাভারের ভিডিওটা নতুন ভিডিও মনে হয়েছে। সাভারে একেবারে প্রধান রাস্তায় যখন বাস টাস চলছে, পেছনে বাস টাস আটকে দিয়ে শতাধিক নেতাকর্মীর একটা মিছিল, এরকম ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটাও আমাদের চোখে পড়েছে। এরই মাঝে এই কর্মকাণ্ডগুলো চলছে যখন, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যখন ফেসবুকে শেয়ার করছে, তখন আমরা দেখছি পুলিশের ব্যাপক তৎপরতা। ঢাকার আমিনবাজার থেকেই ছাত্রলীগ যুবলীগের 9 নেতাকর্মীকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে। আমিনবাজার থেকে সাভারের দূরত্ব খুব বেশি দূরে না। সাভারে যে ঘটনা ঘটেছে, আমিনবাজারে গ্রেপ্তার হলো, সাভারে যারা করলো তারাই আমিনবাজারে এসে গ্রেপ্তার
গ্রেপ্তার হলো কিনা, নাকি সাভারের জন্য আলাদা গ্রেপ্তার অভিযান চলছে, পাটগ্রামের জন্য আলাদা গ্রেপ্তার অভিযান চলছে কিনা, ব্যাপারগুলো আমরা এখনো নিশ্চিত নয়। ডেইলি স্টার নিশ্চিত করছে যে আমিনবাজারে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন, সেই 9 জনের ছবিও দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে আমিনবাজারে ছাত্রলীগ যুবলীগের 9 নেতাকর্মী গ্রেপ্তার। সাভারের আমিনবাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার রাত 9:30টার দিকে আমিনবাজার গত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, এই ব্যাপারটা বলা হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক নূর মোহাম্মদ ডেইলি স্টারকে বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকেই তাদেরকে আটক করে। তাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। তারা আদাবর থানা সহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে, এটাও ওসি জানিয়েছেন। আদাবর মোহাম্মদপুর এই এলাকা থেকে আমিনবাজারে গিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় পুলিশ তাদেরকে ধরেছে। সম্ভবত তাদের জনসংখ্যার ঘাটতি ছিল, জনসংখ্যা কম ছিল, সেই কারণে পুলিশ তাদের ধরে ফেলতে পেরেছে। কিন্তু অনেক বড় মিছিল, আমরা সাভারের মিছিলের ভিডিও যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে দেখাতে চাইনি, কারণ ব্যাপারটা নিয়ে আমার খুব একটা কনফিউশন নেই। যেহেতু কনফিউশন নেই, সেটা দেখালে আবার ব্যাপারটা এরকম হতে পারে যে নিষিদ্ধ ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের কর্মসূচি এখানে দেখানো হচ্ছে, সেই কর্মকাণ্ড করতে চায় না, কোনো বিতর্কের মধ্যে যেতে চায় না, সেই কারণেই সেটা দেখানো থেকে বিরত থাকলাম। কিন্তু পাটগ্রামের ব্যাপারটা নিয়ে যেহেতু আমার সন্দেহ আছে, সেই সন্দেহটা কেন আছে সেই যুক্তি উপস্থাপনের জন্যই সেটার আংশিক আপনাদেরকে দেখিয়েছিলাম। মোদ্দা কথা হচ্ছে যে সারা বাংলাদেশে পুলিশ কিন্তু ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এরই মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কর্মকাণ্ড চালাচ্ছে ঠিক তখন যখন সার্জিও গড় বাংলাদেশ সফর করে ফিরছেন এবং শেখ হাসিনার ফেরার আলোচনাটা তীব্র থেকে তীব্র হচ্ছে। এরই মাঝে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মকাণ্ড এগুলো উল্লেখযোগ্য হারে বাড়ছে বলেও অনেকে মনে করছেন। বাড়ুক কিংবা কমুক সেখানে আমার কোনো কথা নেই, কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে যে বাড়া কিংবা কমা কোনো কিছুই যেন বাংলাদেশের যে অবস্থা, সামাজিক অবস্থা, সেই অবস্থা বিশৃঙ্খলার দিকে না নিয়ে যায়। তাদের সমস্ত কর্মসূচি যেন সুশৃঙ্খল শান্তভাবে হয়, যেন আমরা আবার একটা অরাজক পরিস্থিতির মোকাবেলার দিকে যেতে বাধ্য না হই। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের। আগস্ট আমাদের শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আগস্ট আসলেই বাংলাদেশে ষড়যন্ত্রের ডালপালা ছেয়ে যায়। আগস্ট আসলেই রাজাকারের বাচ্চারা নাচানাচি শুরু করে, কারণ আগস্টে তারা এই জাতির জন্মদাতাকে হত্যা করেছিল। আগস্টে তারা বারবার চক্রান্ত করে এবং সেই চক্রান্তে অনেক সময় আওয়ামী লীগ হেরে যায়, যেটা 2024 সালের 5 আগস্ট হয়েছিল। গতকাল একটা সংবাদ দেখার পর বাংলাদেশের রাজাকারের বাচ্চাদের ঘরে ঘরে ঈদের আনন্দ দেখতে পাচ্ছি। কেন লেগেছে এই ঈদের আনন্দ বলতেছি, তার আগে একটা বিষয় বুঝার চেষ্টা করি চলেন। রাজনীতির ময়দানে সব সময় কোলাহল আমরা দেখি, এটাই কি শেষ কথা? কখনো কখনো নীরবতা গর্জনশীল বার্তা দেয় না? নীরবতা সব সময় কি পরাজয়ের কারণ হয় না? অনেক সময় নীরবতা আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসতে সহায়তা করে। চারদিকে যখন কোনো বার্তা থাকে না, প্রকাশ্যে যোগাযোগ বন্ধ থাকে, নেতাকর্মী সমর্থকদের সাথে সরাসরি যোগাযোগ হয় না, তখন অনেকেই, বিশেষ করে রাজাকারের বাচ্চারা, এটাকে দুর্বলতা মনে করে ভুল করে। কিন্তু তারা রাজনৈতিক ইতিহাস, মনস্তাত্ত্বিক খেলার গভীরতা বুঝে না। আর যারা বোঝে তারা জানে বড় কোনো ঝড়ের ঠিক আগ মুহূর্তে প্রকৃতিতে এমন একটা নিস্তব্ধতা নেমে আসে যেটা পরবর্তীতে ভয়ঙ্কর আকার ধারণ করে। একটা উদাহরণ দিই, ওয়ার্ল্ড রেসলিং WWE, এটা তো আপনারা দেখেন অনেকেই। এখানে একজন বিখ্যাত প্লেয়ার আছে আন্ডারটেকার যখন রেসলিং রিং এ আসার ঠিক আগ মুহূর্তে অন্ধকার হয়ে যায় না, একদম পুরো স্টেডিয়ামের বাতি একদম নিভে যায়, চারদিকে সবাই কেমন একটা নীরব হয়ে যায় না? প্রতিপক্ষ অর্থাৎ রেসলিং রিং এ আরেকজন যে প্লেয়ার থাকে বা আরো কয়েকজন প্লেয়ার থাকে,
থাকে তারা অনেক আতঙ্কিত থাকে না, অপেক্ষা করে না যে কখন কোন দিক থেকে আন্ডারটেকার চলে আসে। এরপর যখন আলো জ্বলে তখন দেখা যায় আন্ডারটেকার রেসলিং রিং এর উপরে তার পেছনে বা সামনে দাঁড়িয়ে আছে এবং খপ করে গলাটা ধরে বসে না, গলা চাপ দিয়ে ধরে আছাড় দেয় না। রাজনীতি ঠিক তেমনি বর্তমান সময়ে দেখা যাওয়া এই রাজনৈতিক নিস্তব্ধতা একটা গভীর রাজনৈতিক মাইন্ড গেম। শব্দের চেয়ে দীর্ঘ অপেক্ষা এবং অপেক্ষার চেয়ে অনিশ্চয়তা মানুষের মনে অনেক বেশি প্রভাব ফেলে, এটা বিশ্বাস করেন তো। ডিসেম্বর মাস যত ঘনিয়ে আসছে এই নিস্তব্ধতার গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। গতকাল ভারতের লোকসভায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভারতের সুনির্দিষ্ট নীতির আলোকে কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ডে থেকে অর্থাৎ তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা কিংবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় না। এটা একটা আইন। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত এবং সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই নীতিগত অনুমোদন হয়েছে। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে বসে প্রকাশ্যে রাজনৈতিক সমাবেশ, সংবাদ সম্মেলন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না। তিনি কিন্তু ভারতে বসে কোনো সভা সমাবেশ, প্রেস কনফারেন্স করেন না। আর এই যে স্ট্যান্ডিং কমিটি প্রতিবেদন দায়ের করেছে এর বিরুদ্ধে কিংবা এর পক্ষে ভারত সরকার অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি সরকার কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো কিছু বলেনি, কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি। যদি সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনা ভারতে বসে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, তাতে কি হবে? কি হবে তাতে? এটা যে একটা পলিসি, এটা কি রাজাকারের বাচ্চারা বোঝে? এই সংবাদে রাজাকারের বাচ্চারা খুশিতে গদগদ একদম। ওই যে ফ্যাক্ট চেকার একটা আছে না, কদরুদ্দিন শিশির, এই রাজাকারের বাচ্চা একদম গদগদ হয়ে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু রাজাকারের বাচ্চারা জানে না এইটা মূলত আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নমনীয়তা বজায় রাখার একটা সুনির্দিষ্ট কৌশল। কদরুদ্দিন শিশির বুঝো কৌশল কি? যখন সরাসরি বক্তব্য বন্ধ থাকে তখন নেপথ্যের কূটনৈতিক আলাপ আলোচনা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশ অনেক বেশি জটিল এবং অনিশ্চিত রূপ ধারণ করে। বুঝো নাই ব্যাপারটা? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক জীবনের দিকে তাকাও রাজাকারের বাচ্চারা। লড়াই, সংগ্রাম এবং প্রতিঘাতের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্ম হয়েছে। শেখ হাসিনা থেকে দেশরত্ন হয়ে উঠেছেন। 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাত্রিতে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর উনার যে নিঃসঙ্গতা এবং অনিশ্চয়তা, এই সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সব কাটিয়ে উঠে 1981 সালে দেশে ফিরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছিল তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? গত 1.5 দশকে উনার পরিচালনায় বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোগত ক্ষেত্রে কি কি উন্নয়ন করেছে এটা তো বাংলাদেশের মানুষ দেখে না। এটা তো দৃশ্যমান, অদৃশ্য কোনো কিছু তো তিনি করেন নাই। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, এই সেতু নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক চাপ এবং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কি পরিমাণ সক্ষমতার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা দিয়েছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কর্ণফুলী টানেল এবং পায়রা গভীর সমুদ্র বন্দরের মতো অসংখ্য মেগা প্রকল্প সম্পন্ন করে দেশকে আধুনিক রূপরেখা দান করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বোঝো নাই রাজাকারের বাচ্চারা? জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক মঞ্চে তার জোরালো ভূমিকা এবং 2017 সালে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, এই যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, এর কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পুরস্কার তিনি পেয়েছেন। ডিজিটাল বাংলাদেশ, যে ডিজিটাল বাংলাদেশের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বট বাহিনী রাজাকারের বাচ্চারা লম্বা লম্বা লেকচার মানে কমেন্টে এসে গালিগালাজ করে। এই ডিজিটাল বাংলাদেশ গঠনের দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা শেখ হাসিনার শাসনকালে এইসব পদক্ষেপ দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অর্থনীতি একটা উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? রাজাকারের বাচ্চারা। ভুলে গেছো? রাজাকারের বাচ্চারা কদিন পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে তখন কি খাবি চেয়ে চেয়ে দেখবো আমরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান এবং ভারত, চীন, আমেরিকার মতো বড় শক্তির আঞ্চলিক স্বার্থে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংযোগ স্থল। আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম অনুসারে কোন ভৌগোলিক অঞ্চলে ক্ষমতার ভারসাম্যহীনতা কিংবা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে না, হতে দেবে না। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলা অর্থাৎ 7 সিস্টার্স, এগুলার নিরাপত্তা রক্ষা, সীমান্ত শান্ত রাখা এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবাহ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্ব অতীতে কৌশলগত ভূমিকা পালন করেছে, সামনের দিনেও করবে। বুঝো নাই রাজাকারের বাচ্চারা? যার ফলে প্রকাশ্যে রাজনীতির উপর সাময়িক কূটনৈতিক আইনি বিধিনিষেধ থাকলেও
আঞ্চলিক পরাশক্তিগুলার দীর্ঘমেয়াদী নিরাপত্তায় যে হিসাব নিকাশ হবে, সেই হিসাব নিকাশে শেখ হাসিনার কৌশলগত গুরুত্ব অপরিসীম এবং একক। বোঝো নাই রাজাকারের বাচ্চারা, একটি দেশের স্থিতিশীলতা ক্ষণিক উদ্দীপনায় নির্ধারিত হয় না, এইটা নির্ধারিত হয় অর্থনৈতিক সক্ষমতা, আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের নমনীয়তার উপর ভিত্তি করে। রাজনীতিতে সাময়িক নীরবতা কখনোই স্থায়ী পরিণতি না রে রাজাকারের বাচ্চারা। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশ কখনোই শুধুমাত্র দেশের সীমানার ভেতর সীমাবদ্ধ থাকে না রে রাজাকারের বাচ্চারা। ইতিহাস সব সময় বিজয়ী এবং প্রত্যাবর্তনকারীদের মনে রাখে। রাজনীতিতে কোনো পতনই চিরস্থায়ী নয়, আবার কোনো রাজত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকে না। পৃথিবীর বহু বিখ্যাত নেতা জীবন রক্ষার জন্য একসময় দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জনস্রোত এবং সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে আবারও একই রাজপথে ফিরে এসেছেন পূর্ণ শক্তিতে। ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, রাজনীতির নেপথ্যের সমীকরণগুলো তত দ্রুত বদলে যাচ্ছে। ক্ষমতার রাজনীতির বাইরে যেই সব সাধারণ কর্মী কিংবা সমর্থক অস্থিরতায় দিন কাটাচ্ছেন, তাদের জন্য বর্তমান পরিস্থিতি হলো ধৈর্য এবং কৌশলের পরীক্ষা। অহেতুক অস্থিরতা না দেখিয়ে সময়কে তার নিজস্ব নিয়মে চলতে দেন। এই রাজনৈতিক খেলায় এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। রাজাকারের বাচ্চারা শুনে নাও, মন খুলে শুনো, কান খুলে শুনো। শেখ হাসিনাকে ঘিরে যে আলোচনা এবং প্রতীক্ষা বজায় রয়েছে, সেইটা দেখে বুঝো না দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আকাশে পরিবর্তন এবং কূটনৈতিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া চলমান রয়েছে। আবারও বলছি, ডিসেম্বর যত কাছে আসছে, অপেক্ষার প্রহর তত ছোট হচ্ছে। এখন আর অস্থির হওয়ার সময় নয়, সময়কে তার নিজের গতিতে চলতে দিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরছেন। রাজাকারের বাচ্চারা ঢাক ঢোল সানায় বাজাতে থাক। হঠাৎ করে পূর্ব আকাশে দেখবেন মেঘের ঘনঘটা, অন্ধকারে ছেয়ে আসবে পুরো দেশ, পুরো ঢাকা শহর বজ্রপাত হবে এবং সুনামির মতো প্রত্যাবর্তন করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা প্রত্যাবর্তন হবে তার। সুতরাং হতাশ হবার কিছু নেই। কাঁদো রাজাকারের বাচ্চারা, কাঁদো, কাঁদো বিহারীর বাচ্চারা, কাঁদো। তোমাদের কান্নার সময়, সামনে আরো কাঁদতে হবে।